আসসালামু আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানের সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের বর্তমান উন্নয়ন ও উন্নয়ন পরবর্তী বিভিন্ন কার্যক্রম নিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন মৃধা, উপস্থাপনায় আমি মুনমুন। প্রথমে জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। দর্শক বন্ধুরা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্ব সাজানো হয়েছে জনপ্রতিনিধি, কলেজ, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কর্মকাণ্ড ও মতামত নিয়ে। এক একে জেনে নেব কিভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই আপনারা জানেন যে নবম জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার ছিল রূপকল্প 2021 ডিজিটাল বাংলাদেশ, এবং এর থিমটা ছিল যে বাংলাদেশ 2021 সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে রূপান্তরিত হবে। এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট সরকার ইশতেহার ছিল এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নবম এবং দশম জাতীয় সংসদের সরকারের এই 6 মাস যদি আপনি চোখ দেন তাহলে দেখবেন যে বাংলাদেশে সর্বক্ষেত্রে অগ্রগতি হয়েছে এবং নির্বাচনী ইশতেহার যা ছিল সবগুলাই লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। এবং মধ্যম আয়ের দেশ হিসাবে যদি আমরা টার্গেট যদিও 2021 সালের মধ্যে নির্ধারিত করেছি, কিন্তু বর্তমানে আমরা যদি আর্থিক পরিসংখ্যানগুলো আমরা আপনার কাছে তুলে ধরি, আপনার মনে হবে যে এখনই আমরা কিন্তু সেই সফলতা অর্জন করতে পেরেছি। এতক্ষণ যে বক্তব্য দিলাম সেটা থেকে আপনারা হয়তো বুঝতে সক্ষম হয়েছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইশতেহার এবং ওনার যে বিচক্ষণ এবং প্রজ্ঞাময় নেতৃত্বে যে সরকার যেভাবে কাজ করছে, বাংলাদেশও এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেই। এবং সাথে সাথে আমার সংসদীয় এলাকা সাভার আশুলিয়াও এগিয়ে যাবে। ধন্যবাদ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানকে এবং ধন্যবাদ বিজয় টিভিকে। এবং এই মুহূর্তে যারা বিজয় টিভি দেখছেন দেশে বিদেশে, বিশেষ করে আমার সংসদ এলাকার জনগণকে আমি ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা বেশ কিছু ক্ষেত্রে আমরা বিদেশে আমাদের সুনাম অর্জন করেছি। এখানে আর একটা সমস্যা হচ্ছে, আমাদের অগ্রগতির মূল সমস্যা হচ্ছে আমাদের নারী বৈষম্যটা এখনো আছে। যেমন গত 2 দশক ধরে নারী শাসিত আমাদের এই সমাজ, কিন্তু নারীদের যে উন্নয়ন, নারীদের যে মর্যাদা, এটা আমরা এখন পর্যন্ত আমরা সেটা পাইনি, যার কারণে এবং নারীরা নিগৃহীত হচ্ছে বিভিন্ন জায়গায়। এটাও আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে একটা বড় বাধা। তবে নারী শিক্ষার দিক দিয়ে আমরা এগিয়ে গেছি। এখন আমরা যেটা আমাদের দেশের অভ্যন্তরে যে আমাদের ফলাফলগুলো হচ্ছে, নারীদের সংখ্যা বেশি হচ্ছে, মেয়েরা এগিয়ে যাচ্ছে। তারপরে সরকারের কিছু বাস্তব পদক্ষেপ হচ্ছে, তাদেরকে আমরা বিনা বেতনে আমরা পড়াচ্ছি। এই ধরনের বেশ কিছু ক্ষেত্রে আমরা বাংলাদেশে অনেক এগিয়ে গেছে। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা দেশের বাইরে গিয়েও অনেক ভালো ভালো অবদান রেখেছে, অনেক ধরনের কর্মকাণ্ডে তারা অংশ নিয়েছে যেগুলো বিশ্ব সমাদৃত, এবং আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের উন্নয়নের যে বাধাগুলো আছে সেগুলো একমাত্র আমাদের রাজনৈতিক সদিচ্ছার জন্য প্রয়োজন। আমাদের বৈষম্য কমাতে হবে, আমাদেরকে রাজনৈতিকভাবে সহিংসতা কমাতে হবে। তারপরে আমরা যেই এখন সবচেয়ে বড় যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি, রাজনীতিতে আমাদের মহান নেতাদেরকে নিয়ে তর্ক বিতর্ক চলে আসছে। এগুলো আমাদের দেশের উন্নয়নের জন্য এবং দেশের ভাবমূর্তির জন্য খুব
খুবই খারাপ লক্ষণ। আমরা এগুলো থেকে উত্তরণ, আমরা চাই না যে আমাদের দেশের নেতাদেরকে আমরা বাইরের জগতে আমরা এদেরকে আমাদেরকে অসম্মান করি বা এই ধরনের বক্তব্য দিয়ে আমাদের দেশের নিজেদের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা এদেরকে অসম্মান করলে আমাদের জাতির জন্য আমাদের এটা কলঙ্কজনক হবে। এটা থেকে আমাদেরকে উত্তরণ হয়ে আসতে হবে। আমাদের রাজনৈতিক যে সংস্কারটা করতে হবে, প্রাতিষ্ঠানিক আমাদের যেই সমস্যাগুলো আছে সেগুলো আমাদেরকে দূর করতে হবে। সবচেয়ে বড় হলো যেটা সরকার যেটা করছে, যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ট্রেন্ড আপ করা, তাদেরকে দক্ষ করে গড়ে তোলা এবং দুর্নীতির বিরুদ্ধে যে জিহাদটা যে কাজটা সরকার করছে, এটাকে মূল লক্ষ্য সামনে রেখেই কিন্তু কাজ করে যেতে হবে। এতে আমাদের দেশের উন্নয়ন হবে। দর্শক মণ্ডলী, এখন আমরা উপস্থিত হয়েছি ঢাকার অদূরে সাভারে। এখানে আমরা কথা বলবো সাভার কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইলিয়াস খানের সাথে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিক সমাপনী পরীক্ষার ব্যবস্থা প্রবর্তন করেছে এই সরকার, এবং এতে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। শিক্ষার মান উন্নয়নে এবং মেধা বিকাশের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। অষ্টম শ্রেণীর ক্ষেত্রেও তেমনিভাবে সরকার একটি পরীক্ষার প্রবর্তন করেছে। এই পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে, এবং এরপরে উচ্চ মাধ্যমিক এবং এইচএসসি পরীক্ষার প্রবর্তন করেছে আর কি। এই পরীক্ষার পদ্ধতির মাধ্যমে সরকার মেধা বাছাই করার একটি প্রতিযোগিতা সৃষ্টি করেছে, এবং এখান থেকে খুব ভালো ভালো ছেলেরা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কৃষি কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সরকার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা সেটা দিচ্ছে। সরকার প্রাথমিক শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত এবং ডিগ্রি স্তর পর্যন্ত, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ছেলে মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছে, এবং ছেলেদেরও 10% ছেলেদের, গরিব ছেলেদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে। এটা আমাদের দেশে মতো একটি উন্নয়নশীল দেশে এটি একটি বিরাট পদক্ষেপ, শুভ পদক্ষেপ। এতে আমাদের দেশের যারা গরিব ছাত্রছাত্রী তাদের মেধা উন্নয়নে, তাদের দক্ষতা বৃদ্ধিতে, তাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিপুল সহযোগিতার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সাভারের উপজেলার মধ্যে একটি বৃহৎ প্রতিষ্ঠান। এখানে উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে স্নাতক পাস, স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর কোর্স এখানে পরিচালিত হচ্ছে। আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের ফলাফল প্রায় 90% পাশের হার, এবং ডিগ্রি এবং অনার্স মাস্টার্স স্তরে প্রায় আমাদের 90%-এর উপরে পাশের হার। এই কলেজটি এক সম্পূর্ণ বেসরকারি কলেজ। এখানে ছাত্রছাত্রীদের অনুদানের বেতনের অর্থ দিয়ে পরিচালিত হয়, এবং সরকার কর্তৃক আমরা বিভিন্ন সময় উন্নয়নের জন্য অর্থ পেয়ে থাকি, অনুদান পেয়ে থাকি। এবং এটা একটি সাভারের মধ্যে একমাত্র কলেজ যেখানে অনার্স মাস্টার্স পড়ানো হয়। এই সাভারের সাধারণ মানুষের ছেলেমেয়েরা এখানে পড়াশোনার সুযোগ পায়। তো আমি সরকারের কাছে আশা করব সরকার এই কলেজটির উন্নয়নের জন্য যেন দৃষ্টি দেন, যাতে এই অঞ্চলের সাধারণ মানুষের ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ আরো বৃদ্ধি পায়। আমিও আন্তরিকভাবে বিজয় টেলিভিশন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই অনুষ্ঠানটি সম্প্রসারিত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে বিজয় টিভিকে ধন্যবাদ জানাই, এবং বিজয় টিভির মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা বরগুনা জেলা জালকাঠি সহ সাধারণ জনগণ যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি আমাকে সংরক্ষিত নারী আসন থেকে এমপি নির্বাচিত করায় তাকে আমি আমার এলাকার জনগণের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের একটা স্বাধীন দেশ আছে বলেই আমরা আজকে নারী সংসদ সদস্য হয়েছি, প্রধানমন্ত্রী হয়েছি। তা আমি বলবো 71-এর পরে অবশ্যই দেশ এগিয়ে গেছে। বাংলাদেশ একটি দেশ, বঙ্গবন্ধু জাতির জনক যদি না থাকতেন তাহলে হয়তো আমরা এই স্বাধীন ভূখণ্ড বা একটি লাল সবুজ পতাকা পেতাম না। 1975 সালের 15ই আগস্টে যদি মারা না যেতেন, তাকে যদি হত্যা না করতেন, তাহলে বাংলাদেশ আরো এগিয়ে যেত। তার সোনার বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করার আগেই তাকে হত্যা করা হয়েছে।
সেই পাকিস্তানি দোসর যারা ছিল, রাজাকার আলবদররা, তারাই তাকে হত্যা করেছে। যদি আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে এই সোনার বাংলাদেশ অনেক এগিয়ে যেতেন, এগিয়ে নিয়ে যেতে পারতেন। তিনি একটি যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশ পেয়েছিলেন, মাত্র 3 বছর তিনি শাসন করেছেন, তার মধ্যে তেমন কিছুই করতে পারেন নাই। তারপরও যুদ্ধবিধ্বস্ত একটি দেশে তিনি যথেষ্ট করে গেছেন। তার পরিকল্পিত যে সমস্ত পরিকল্পনা ছিল, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাগুলি জননেত্রী শেখ হাসিনা তার কন্যা তিনি করার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, অক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছেন, আমাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে। তাই আমি বলবো আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছেন তখনই বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ চিকিৎসা শাস্ত্রে অনেক বেশি এগিয়ে গেছে। বিশেষ করে হার্টের ডিপার্টমেন্টের কথা যদি বলেন, হার্টের চিকিৎসায় বাংলাদেশ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হয়ে গেছে। হার্ট সার্জারিতে বাংলাদেশ অনেক অনেক এগিয়েছে। হার্টের ব্লক ছোটানো, যেমন এনজিওগ্রামে স্ট্যান্ডিং করা, এতে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বাংলাদেশ এখন। হার্টের রোগীদের এখন আর বাইরে যেতে হয় না বললেই চলে। তারপরেও অনেকে শখে যায় সিঙ্গাপুর, ইন্ডিয়া, থাইল্যান্ড, সেটা অন্য কথা, কিন্তু যাওয়ার আর প্রয়োজন নাই। এটা বাংলাদেশের ডাক্তাররা অনেক অনেক এগিয়ে গেছে। তবে এটা সত্যি গভর্নমেন্ট সেক্টরের চেয়ে প্রাইভেট সেক্টর একটু বেশি এগিয়েছে। আর এছাড়া যদি বলেন লিভারের ট্রিটমেন্টে বাংলাদেশ প্রচুর এগিয়েছে। বারডেমে লিভারের ট্রান্সপ্লান্টেশন হয়েছে সফলভাবে। তারপরে এখন রিসেন্ট যেটা ঢাকা মেডিকেল কলেজে হ্যামাটোলজি ডিপার্টমেন্টে এখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে, যে রক্তের লিউকেমিয়া, তারপর থ্যালাসেমিয়া, এই সমস্ত রোগের জন্য যে টাটা মেমোরিয়ালে যাওয়া লাগতো বা বিভিন্ন হসপিটালে যাওয়া লাগতো দেশের বাইরে, এখন এগুলো এখানেই শুরু হয়েছে এবং সফলভাবে কাজ হচ্ছে। এটা খুবই চমকপ্রদ একটা বিষয়। তাছাড়া এখানে এই দেশে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। নিউরো সার্জারিতে বাংলাদেশ অনেক এগিয়েছে। কানের ককলিয়ার ইমপ্লান্ট হচ্ছে, বিশেষ করে শাহিক হসপিটালে ককলিয়ার ইমপ্লান্ট হচ্ছে। এগুলো খুবই সফিস্টিকেটেড ট্রিটমেন্ট। বাংলাদেশের ডাক্তাররা খুব দক্ষতার সাথে ট্রিটমেন্টগুলো করে যাচ্ছে। আমি মনে করি যে ডাক্তারদের দলবাজি, এই ড্যাব সার্টিফিকেটটা বন্ধ করলে আরো আরো ডাক্তাররা আরো ভালো করবে, বিহেভিয়ার আরো সফট হয়ে যাবে এবং এই ব্যাপারে সরকার এবং যারা সরকারে নাই তাদের সবাইকে আগে আসা উচিত। তাতে দেখবেন যে এই উদ্ভূত পরিস্থিতি অনেক কমে যাবে। এরপরও 2-1 যদি সে বেসিক্যালি ক্যারেক্টার ভালো না, সেটা তো অন্য কথা, সেটা তো সেজন্য আইন প্রণয়নকারী সংস্থা আছেই, সে সব জায়গায় থাকে, সে ধানের মধ্যে চিটা থাকে, সেটা তো আমরা সেভাবে আমরা দূর করতেই পারি। কিন্তু গড়ে যেভাবে ইদানিং শুরু হয়েছে, এই জিনিসটা থেকে রেহাই পেতে হলে অবশ্যই ডাক্তারদের দলবাজি বন্ধ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং বিজয় টিভির তরফ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানে আপনারা এতক্ষণ দেখলেন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে একটি প্রতিবেদন। এখন নেব একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, নির্মাণ, সংস্কৃতি, উন্নয়ন, যোগাযোগ, এ সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেখতে চোখ রাখুন মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিকেল 5:30 শুধুমাত্র বিজয় টিভিতে। পরিকল্পনা ও পরিচালনায় আবুল হোসেন মৃধা। আহসানিয়া মিশনের আশীর্বাদ পুষ্ট ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল মনোরোগ ও মাদকাসক্তির অন্যতম চিকিৎসা কেন্দ্র। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুল হোসেন এর আন্তরিক প্রচেষ্টা, অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ সাইকোলজিস্টদের সহযোগিতায় মনোদৈহিক ভায়োলেন্স ও মির্গি মনোরোগ, আত্মহত্যার প্রবণতা ও মাদকাসক্তির অন্যতম চিকিৎসা কেন্দ্র ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল। আকর্ষণীয় ডেকোরেশন সমৃদ্ধ হেয়ার টু ফুড সেলুন অ্যান্ড স্কিন কেয়ার সেন্টার। চায়না ও মুম্বাই থেকে স্কিনের উপর অভিজ্ঞ ও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর এখন একে প্লাজার 2য় তলায়। আমাদের বৈশিষ্ট্য হেয়ার কাটিং, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার রিবন্ডিং, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর,
ফুড মেসেজ, চুলের পরিপূর্ণ পরিচর্যা, উন্নত মানের জাপানি মেশিন দ্বারা ফেসিয়ালের সুবিধা, এছাড়া রয়েছে বডি মেসেজের ব্যবস্থা এবং বাচ্চাদের জন্য উন্নত মানের কাঠ চেয়ার। যোগাযোগের ঠিকানা হেয়ার অ্যান্ড ফুড মাস্টার প্লাজার উত্তর পাশে, AK প্লাজার 2য় তলায়, উত্তরা, ঢাকা। মোবাইল 01963600795। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। দর্শক মন্ডলী, এখন আপনাদের নিয়ে এসেছি টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে। 2009 সালে স্থাপিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2500। সময়ের সাথে সাথে সগৌরবে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এখানে রয়েছে ছাত্রছাত্রীদের আবাসিক, অনাবাসিক এবং লিফটের সুবিধা। নিশ্চিত নিরাপত্তার স্বার্থে রয়েছে প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা ও অগ্নি নির্বাপক যন্ত্র। আছে উন্নত হোস্টেল, যেখানে ছাত্রছাত্রীদের নিয়মিত উন্নত ও মানসম্পন্ন খাবার পরিবেশন করা হয়। রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও আছে কম্পিউটার ল্যাব, যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা শিক্ষাদান করা হয়। বর্তমানে আশুলিয়া এলাকার সবচেয়ে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এরপর কথা বলবো এই শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানা ও অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফের সাথে। ধন্যবাদ বিজয় টিভিকে। টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুদ রানা। আজকে যারা এই স্কুলে লেখাপড়া করছেন তাদেরকে আমরা শুধু শিক্ষার পাশাপাশি আমরা মাদকাসক্তি এবং বিভিন্ন উপায়ে আমরা জ্ঞান অর্জন করে থাকি এবং জ্ঞান দিয়ে থাকি। আমরা সবাই বলি মাদকাসক্তি যেন সবাই আমরা একভাবে না করি, না শব্দ করি। এবং এই স্কুলে যারা লেখাপড়া করেন অতি যত্নের সহিত এবং নিরাপত্তার সহিত আমরা সার্বিক তাদের দেখাশোনা করি। আমি চাই সারা বাংলাদেশে যেন এই টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতো সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত জাতি এবং মানুষ একসাথে আমরা মাদককে না বলি এবং মাদককে আমরা পরিহার করি। এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা, কোনো বিকল্প কিছু নাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। বিজয় টিভি এবং টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং আশুলিয়া সাভারবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরো এগিয়ে যাক বাংলাদেশ। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেকাংশে এগিয়ে আছে। যে গতানুগতিক শিক্ষা পদ্ধতি, সেটার পরিবর্তে বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটেছে, যা আসলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর মাঝে লক্ষ্য করি আর কি। কারণ পূর্বে আমরা যেভাবে বাচ্চাদেরকে শিক্ষাদান করতাম, বর্তমান এই সৃজনশীল পদ্ধতি চালু হওয়ার পরে বাচ্চাদের তাদের একটা ক্রিয়েটিভিটি সৃষ্টি হয়েছে, যা আসলে বাচ্চা, অভিভাবক এবং সকলের মধ্যে একটা শিক্ষার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। আমি সেই জন্য বাংলাদেশ সরকার এবং এই কাজে যারা নিয়োজিত আছে তাদেরকে সবাইকেই ধন্যবাদ জানাই যে এই পদ্ধতিটা তারা চালু করার জন্য আর কি। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন পাবলিক পরীক্ষাতে সবসময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশের হার ছিল এবং এবছরও এসএসসি, জেএসসি, পিএইচসি এবং এছাড়াও আমাদের এখান থেকে প্রতি বছরই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিয়ে থাকে। তো প্রত্যেকটা জায়গায় আমাদের পাশের হার 100%। আমার প্রতিষ্ঠানের সুনামের একটা অন্যতম কারণ হচ্ছে এখানে একজন তরুণ, দক্ষ এবং প্রশিক্ষিত শিক্ষক এখানে সারাক্ষণ তারা কাজ করে থাকেন এবং সবসময় তারা প্রতিষ্ঠানকে নিয়ে চিন্তা করেন এবং তাদের চিন্তা এবং গবেষণার যে প্রতিফলন আছে সেটা বাচ্চাদের ক্ষেত্রে, শিক্ষার্থীর ক্ষেত্রে তারা সেটা প্রয়োগ করে থাকেন, যেখানে আমরা চারপাশে এগিয়ে যাচ্ছি এবং আমাদের প্রতিষ্ঠানের বেশ সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বাংলাদেশ সরকারের যে প্রত্যাশা যে প্রতিটা ডিজিটাল ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতির শিক্ষাদান, সেই লক্ষ্যে আমরা টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব পক্ষ থেকে আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করে আসছি, যেটা আসলে শিক্ষার্থী এবং অভিভাবক মহল সকলের মধ্যেই একটা কৌতূহলের সৃষ্টি করেছে এবং তারা শিক্ষার্থীরা এখানে ভর্তি হওয়া এবং পড়াশোনার দিন দিন আগ্রহ সৃষ্টি হচ্ছে আর কি। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা বিজয় টিভি দেখছেন, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা। আমার বাড়ি মিরপুর, ঢাকা জেলা।
আমি 1971 সালে ভারতে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধের অভ্যন্তরে পশ্চিমা হায়নাদের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করতে গিয়ে আহত হই। এই আহত অবস্থায় আমি মৃত্যুর স্বাদ বুঝতে পেরেছি যে মৃত্যুর স্বাদটা কেমন। সেই থেকেই আমি যখন আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছি, এরপরে আমার মনে জাগ্রত হলো যে আমি সামাজিক কাজকাম করব এবং জনসেবা করব। যেহেতু মানুষ চিরস্থায়ী না, সেহেতু অন্যায় কোনো কাজ করব না, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। সেই থেকেই শুরু করে হাঁটি হাঁটি পা করে আমরা প্রথমে মিরপুরের মুক্তিযোদ্ধারা সকল বন্ধু একত্রিত হয়ে আমরা একটা সমবায় করি। সমবায়ের মাধ্যমে আজকের যে জায়গায় বসে আমি কথা বলছি, এটা আমাদের মিরপুর মুক্তিযোদ্ধাদের সমবায় সমিতির মাধ্যমেই আমরা এই মার্কেটটা প্রতিষ্ঠিত করেছি। আমরা কয়েকজন বন্ধু মুক্তিযোদ্ধারা এই মার্কেটটি করে এখান থেকেই আমরা যা উপার্জন পাই, পয়সা কিছু পাই, সেখান থেকেই আমরা নিজেরাও ভোগ করি এবং সামাজিকভাবেও কাজে কামে লাগাই। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন পেশা যারা অসুস্থ রোগী এবং দেশের আত্মীয় স্বজন যতটুকু সম্ভব ততটুকুই সাহায্য করি। বিশেষ করে আমি সাংবাদিক ভাইয়াদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। সাংবাদিক ভাইয়ারা যারা প্রবীণ আর যারা নবীন, আমার মনে হয় ঢাকা শহরে শতকরা 90 জন সাংবাদিক ভাই আমাকে নামে চিনেন এবং দেখেছিল। আমি আপনাদের সাথেই উঠা বেচা চলাফেরা ঘোরাফেরা করি এবং আমার নৈতিক চরিত্র সম্বন্ধে আপনারা জানেন, অবগত আছেন। আমি আপনাদেরকে কিছু কিছু সাংবাদিক ভাইয়ের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যার বিরুদ্ধেই লেখেন, যার পক্ষেই লেখেন, জেনে শুনে লিখবেন। এটা আমার করজোর ভাবে অনুরোধ। একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে, একজন বঙ্গবন্ধু সৈনিকের কর্মী হিসেবে, জাতির জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে, আমি একজন করজোর ভাবে একজন সামাজিক মানুষ হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই যা একটা মানুষের ব্যাকগ্রাউন্ডে জেনেই লেখলেই সবচেয়ে ভালো হয়। কাজে যে ভালো কাজ করবে তাকে আনন্দ যোগান, আর যে